রেপ্লিকেশন পদ্ধতিতে অ্যাকচুয়াল কী হয়, একটা ডিএনএ কাকে তৈরি করতে পারে আর একটা ডিএনএকে তৈরি করতে পারে। আমরা এইটুকু বুঝতে পেরেছি। রেপ্লিকেশনে কী হয়, একটা ডিএনএ আর একটা ডিএনএকে তৈরি করতে পারে। এবার সেই ডিএনএটা অ্যাকচুয়াল কী হবে, সেম টু সেম হবে। কী হবে, সেম, কী হবে, সেম টু সেম, মানে অ্যাকচুয়াল একটা ডিএনএ আর একটা ডিএনএকে কপি করে। কী করে, কপি করবে। আশা করি বুঝতে পারছি। যখন একটা ডিএনএ আর একটা ডিএনএকে কপি করে সেটাকে আমরা রেপ্লিকেশন বলছিলাম। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতেই পারছি, তাই না? এবার দেখো সেই রেপ্লিকেশনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা এক এক করে বোঝার চেষ্টা করব। তার আগে দেখো আমি কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। একটা ছোট্ট করে একটা বেসিক কনসেপ্ট কী হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো প্রথমত দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিএনএ আছে, সাপোজ ধরে নাও। ঠিক আছে, এবার এই যে ডিএনএটাকে আমরা আঁকলাম, তো সেই ডিএনএর মধ্যে এরকম করে হাইড্রোজেন বন্ধনী আছে নাইট্রোজেন বেসের সহযোগিতায়, মানে এখানে নাইট্রোজেন বেসের সহযোগিতায় হাইড্রোজেন বন্ধনী আছে। এবার অ্যাকচুয়াল যদি বলি, দেখো আমি যদি এই হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভেঙে দিতে পারি, তাহলেই তো এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটা কী হবে, এস ডিএনএতে পরিণত হবে। মানে কি, সেটা কী দাঁড়ালো, সেটা এইরকম সিঙ্গেল স্ট্যান্ডার্ড দুটো ডিএনএতে কিন্তু পরিণত হলো। কখন করতে পারবো, যখন এর মধ্যে হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভাঙতে পারবো। তো আমাদের মেন টার্গেট থাকবে কি, সেই হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভেঙে এই দুটো কি করব, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএতে পরিণত করে দেব। আশা করি বুঝতে পারছি। এইবার দেখো যখন দুটোকে আমরা আলাদাভাবে তৈরি করে দিতে পারলাম, এবার এইটাকে কাজে লাগিয়ে এর পরিপ্রেক্ষিতে আমি একটা নিউক্লিওটাইডের স্ট্যান্ড তৈরি করলাম, এর পরিপ্রেক্ষিতে একটা নিউক্লিওটাইডের একটা স্ট্যান্ড তৈরি করলাম। তাহলে কি হলো, দেখুন এদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ধনী তৈরি হবে, তখন এটা কিন্তু সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে কিন্তু ডবল স্ট্যান্ডার্ড ডিএনএতে কিন্তু পরিণত হয়ে গেল। কথাটাও দেখো, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ছিল, তো সেই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ দুটো স্ট্যান্ড ছিল, তো সেই দুটো স্ট্যান্ডটাকে আমি প্রথমত আলাদা করে দিয়েছিলাম। তার মানে এটা একটা কী রূপে কাজ করবে, প্যারেন্টাল স্ট্যান্ড রূপে কাজ করবে, এটা একটা কী রূপে কাজ করবে, প্যারেন্টাল স্ট্যান্ড রূপে কাজ করবে। এবং সেই পরিপ্রেক্ষিতে যদি আমি আরেকটা করে নিউক্লিওটাইডের চেন তৈরি করে দিতেই পারি, সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএতে পরিণত হবে। তার মধ্যে বিষয় কি, এই মিডিল বরাবর হাইড্রোজেন বন্ধনীকে ভাঙো, দেন নতুন করে একটা স্ট্যান্ড তৈরি করো, তাহলে একটা থেকে দুটো তৈরি হয়ে গেল। সেটাই তো রেপ্লিকেশন ছিল। আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম, তাই না? এবার দেখো এই বিষয়টা যে হচ্ছে খুব ইজি নয়, এর মধ্যে অনেক কিছু কাজ হচ্ছে, কেউ ভাঙছে, কেউ হেল্প করছে, কেউ জোড়া লাগাচ্ছে। অ্যাকচুয়ালি এইখানকার মধ্যে এই কাজটা করতে হেল্প করে এনজাইম বা উৎসেচকগুলো। সেটা কীভাবে হয় সেটা আমরা এক এক করে বোঝার চেষ্টা করি। তার আগে আমরা দেখি রেপ্লিকেশনের প্রথম বৈশিষ্ট্যগুলো কী হতে পারে সেগুলো একটু দেখার চেষ্টা করি। যদি বলি প্রথম বৈশিষ্ট্য কী হয়, একটা ডিএনএ আর একটা ডিএনএ তৈরি করে, এটাও তো একটা বৈশিষ্ট্য দাঁড়ালো। দ্বিতীয়ত দেখো, এই যে ডিএনএ আর একটা ডিএনএ তৈরি করছে, সেই তৈরি করার সময় সেটা কিভাবে তৈরি হয়, 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে কিন্তু তৈরি হয়। সেটা কেমন, 3 প্রান্ত থেকে 5 প্রান্তের দিকে, 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে শুরু হয়। এবার দেখো আমরা যে ধরনের রেপ্লিকেশন পড়ি, সেই ধরনের রেপ্লিকেশনগুলোকে বলছি আমরা সেমি কনজারভেটিভ বলছি। কী বলছি সেটাকে, সেমি কনজারভেটিভ। কী বলছি সেটাকে, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন বলছি। কারণটা কি, এই স্ট্যান্ড দ্বারা একটা টেমপ্লেট রূপে কাজ করলো, এই স্ট্যান্ড আর একটা টেমপ্লেট রূপে কাজ করলো। এবার কথাটা হচ্ছে টেমপ্লেট। দেখো এখানে আরেকটা বৈশিষ্ট্য ইউজ করতে পারি, সেটা হচ্ছে টেমপ্লেট। কী রূপে কাজ করতে পারে, টেমপ্লেট রূপে কাজ করে। মানে দেখো টেমপ্লেটটা যদি বুঝতে পারি তাহলে এটা আমরা ইজিলি বুঝতে পারবো। দেখো এই স্ট্যান্ডটা এখানে আছে, এই স্ট্যান্ডটা এখানে আছে, এই স্ট্যান্ড একটা প্যারেন্টাল রূপে কাজ করলো, এই স্ট্যান্ড আর একটা প্যারেন্টাল রূপে কাজ করলো। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আরেকটা করে নিউক্লিওটাইডের চেন বসিয়ে দিলাম। তার মানে কি, এর মধ্যে একটা প্যারেন্টের বৈশিষ্ট্য আছেই, এর মধ্যে আরেকটা প্যারেন্টের এই স্ট্যান্ডের বৈশিষ্ট্য আছে। তার মানে কি দাঁড়ানো, দুটোর মধ্যেই এই প্যারেন্টাল নিউক্লিওটাইডের মানে এই ডিএনএর নিউক্লিওটাইডগুলোর বৈশিষ্ট্যগুলো আছে। তো সেই পরিপ্রেক্ষিতে কী দাঁড়ালো, এটা কনজারভেটিভ দাঁড়ালো, মানে অর্ধেক গিয়েছে। অর্ধেক যার জন্য সেটাকে বলছি কি সেমি কনজারভেটিভ, যেটা বাংলাতে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। কী বলা হচ্ছে বাংলাতে, অর্ধ সংরক্ষণশীল। কী বলেছে, অর্ধ সংরক্ষণশীল। ইংরেজিতে বলা হচ্ছে কি সেমি কনজারভেটিভ। অর্ধ কথাটার অর্থ হচ্ছে এটা একটা অর্ধেক কার পেলো, এটার পেয়েছে, আবার এটার অর্ধেকটা কোথা থেকে পেয়েছে, এটা থেকে পেয়েছে, তাই না? এবার এই দুটো হচ্ছে নর্মালি তৈরি হয়েছে। তো এই কারণে এই যে রেপ্লিকেশন সেটাকে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ বলছি। কথাটা দেখো, এখানকার যেটা আমি স্ট্যান্ডটাকে নিয়েছি সেই স্ট্যান্ডটা এটা, আবার এই স্ট্যান্ডটাকে কোথায় নিয়েছি, এখানে নিয়েছি। অ্যাকচুয়াল এটার পরিপ্রেক্ষিতে এই ব্লুটা কিন্তু তৈরি হয়েছে।
তার মানে কী দাঁড়ালো দেখো, অ্যাকচুয়ালি এই ব্ল্যাকটা, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, মানে ব্ল্যাকটা ধরে নাও প্যারেন্টালের, ব্লুটা হচ্ছে নতুনভাবে তৈরি হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতেই পারি, দেখো এই ক্ষেত্রে একটা জিনিস বলতেই পারি, এটার ছাঁচ রূপে কাজ করছে। যখন প্রতিমা তৈরি করতে হয়, সেই প্রতিমার যে মুখমণ্ডল মানে মানে মুখগুলো তৈরি হয় না, মানে অ্যাকচুয়াল দেখবা কালী ঠাকুরের মুখ, দুর্গা ঠাকুরের মুখ, অ্যাকচুয়াল তাদের মুখগুলোর জন্য একটা ছাঁচ থাকে, সেই ছাঁচের পরিপ্রেক্ষিতে সেই মুখটা বানানো হয়। তার মানে কি এইটা হচ্ছে ছাঁচ রূপে কাজ করছে, এটার এই স্ট্যান্ডটা কী রূপে কাজ করছে, ছাঁচ রূপে কাজ করছে, কার জন্য, এটার জন্য, এটা তৈরি করার জন্য। আশা করি বুঝতে পারছি। তার মানে এইগুলো কালো কালোগুলো কী করছে, এরই অংশ, কিন্তু সেই কালোগুলো কি টেমপ্লেট রূপে কাজ করছে। আশা করি বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছি। তার মানে কি ডবল স্ট্যান্ডার্ড মানে অ্যাকচুয়াল ডিএনএ তৈরি করতে পারে, সেটাই রেপ্লিকেশন একটা বৈশিষ্ট্য। এই যে সিনথেসিস হচ্ছে নর্মালি কি, যে নিউক্লিওটাইড বসে, নিউক্লিওটাইডের চেনগুলো বসে, সেটা কোন দিক থেকে কোন দিকে, 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে নর্মালি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবার তারা কী হয়, সেমি কনজারভেটিভ হয়, মানে দুটোর ক্ষেত্রেই অর্ধেক বৈশিষ্ট্য পেয়ে নিচ্ছে এবং টেমপ্লেট রূপে কাজ করছে। এই যে টেমপ্লেট রূপে কাজ করছে, আশা করি পয়েন্টগুলো বুঝতেই পেরেছি, তাই না? এবারে নেক্সট দেখি, এই যে কাজটা হচ্ছে এখানে কিন্তু আর একজনের হেল্প লাগে, সেটা হচ্ছে এনজাইম, ENZYME, কার হেল্প লাগছে, এনজাইমের হেল্প লাগছে। এইবার হচ্ছে আমাদের মেইন অ্যাকশন শুরু। তো আমাদের এখান থেকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দেখো প্রথমত আমাদের কি করতে হবে, এটাকে আমি একটু মুছে দিই তাহলে সুবিধা হবে। দেখো এবার পদ্ধতিটা বোঝার চেষ্টা করো। প্রথমত দেখো, এই যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, তো সেই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে আমাদেরকে কী করতে হবে, দুটোকে ভাঙতে হবে। ভাঙতে গেলে কী করতে হবে, এই হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভাঙতে হবে। কাকে ভাঙতে হবে, হাইড্রোজেন বন্ধনী। এবার এইটাকে আমি জাস্ট বোঝানোর স্বার্থে দুটো লম্বা স্ট্যান্ড করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? এইভাবে এদের মধ্যে কী আছে, অ্যাকচুয়াল হাইড্রোজেন বন্ধনীগুলো আছে, এইভাবে ধরে নাও হাইড্রোজেন বন্ধনীগুলো আছে এইভাবে। ঠিক আছে, ধরে নাও হাইড্রোজেন বন্ধনগুলো আছে। এবার আমাকে মেন টার্গেট কী করতে হবে, এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিতে হবে। যদি ভেঙে দিতে পারি তাহলে এটা আলাদা স্ট্যান্ড তৈরি হবে, এটা আলাদা স্ট্যান্ড তৈরি হবে, তাই না? এবার এমন তো না আমি গিয়ে ভেঙে দিলাম, এরকম করে ভেঙে দিলাম, ওটা ভাঙলে হবে না। তো আমাদের অ্যাকচুয়াল কী করতে হবে, এখানে এক ধরনের এনজাইম ইউজ করতে হবে। সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ। কি এনজাইম? হেলিকেজ এনজাইম। এনজাইমটার নাম কী দাঁড়ালো, হেলিকেজ এনজাইম। প্রথমত দেখো, হেলিকেজ এনজাইমটা অ্যাকচুয়াল কী করছে, এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙছে। কাকে ভাঙছে, হাইড্রোজেনকে বন্ধনীগুলোকে কী করছে, ভেঙে ফেলছে। তার মানে প্রথম স্টেপটা কী দাঁড়ালো, যে হাইড্রোজেন বন্ধনী ছিল সেই হাইড্রোজেন বন্ধনীকে ভাঙছে কে, হেলিকেজ। এইবার দেখো একটু বোঝার চেষ্টা করো, দেখো হাইড্রোজেন বন্ধনীগুলোকে যে এইভাবে ভাঙছে, মানে এখানে একটা এনজাইম এসে বসলো, সেই এনজাইমটা হচ্ছে হেলিকেজ। কিন্তু এখানেই শুরু নয়, এবার কথাটা হচ্ছে হেলিকেজ যে ভাঙা শুরু করবে, মানে রেপ্লিকেশন শুরু করবে, তো সেই রেপ্লিকেশন তো কোনো একটা জায়গা থেকে শুরু হচ্ছে। এবার বোঝার চেষ্টা করো, আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। কার ক্ষেত্রে করবো, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। প্রোক্যারিওটিক সেলের যদি বলি, আমরা ইকোলাই নাম শুনেছি, ইকোলাই নাম শুনেছি, ইকোলাই। হ্যাঁ, ইকোলাইয়ের যদি আমরা ডিএনএটাকে যদি খেয়াল করে দেখি, সেই ডিএনএটা কেমন ছিল, এরকম প্যাঁচানো ছিল, এরকম প্যাঁচানো ছিল। এবার সেই ডিএনএটাকে আমি নিলাম, বাইরে নিলাম, ঠিক আছে? এই ডিএনএর মধ্যে আমি কী ঘটাবো, রেপ্লিকেশন ঘটাবো। এবার যদি রেপ্লিকেশন ঘটাই, তো সেই ক্ষেত্রে কোনো একটা জায়গা থেকে সেই রেপ্লিকেশনটা শুরু হবে। ধরে নিলাম এই জায়গাটা থেকে শুরু হলো। এবার অ্যাকচুয়াল বলতে পারো এইখানেই কেন রেপ্লিকেশন শুরু হবে, বা এই জায়গাটা থেকে কেন শুরু হবে? কারণ দেখো, এখানে তো নাইট্রোজেন বেসগুলো থাকবে, যেমন এ, টি, জি, সি এভাবে থাকবে। দেখো এটির মধ্যে ডাবল বন্ড থাকে না, জিসির মধ্যে ট্রিপল বন্ড থাকে। এবার যদি বলি এই দুটোর মধ্যে ভাঙতে সুবিধা কোনটা হবে, এটি হবে, কারণ এখানে ডবল বন্ড। জিসিটা একটু এর থেকে টাফ হবে, সেই কারণে আমাদেরকে দেখতে হবে যে জায়গাতে শুরু হবে সেই জায়গাতে অবশ্যই কী আছে, এটি বন্ধনী আছে, তার মানে ওই জায়গাতে শুরু হবে। দেখো এবার এই জায়গাটাতে শুরু করছি, এটাকে আমরা বলছি অরিজিন। কি বলছি, সেটাকে বলছি অরিজিন। এবার সেই অরিজিনটা কার, অরিজিনটা ইকোলাইয়ের। তার মানে এখান থেকে আমি কী নেব, অরি নিব, নট অরিও বিস্কুট, সেটা অরি নিব। আর এটা কী নিলাম, কোলাই, সেই ক্ষেত্রে কী নেব, সি, কী নিলাম, অরি সি। তার মানে এই জায়গাতে আরেকটা বৈশিষ্ট্য রূপে আমরা এই জায়গাটাতে অ্যাড করে দিতে পারি এনজাইমের উপরে। এনজাইমের উপরে আমি এখানে আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করে দিই। এখানে কাকে নেব, অরি সিকে নেব, যেই জায়গাটা থেকে অ্যাকচুয়াল রেপ্লিকেশনটা শুরু হবে। মানে এই ডিএনএর এই অঞ্চলটা, মানে সাপোজ ধরে নাও এটাকে বাদ দিয়ে আমি এখানে করলাম, এখানে যে রেপ্লিকেশনটা শুরু হলো সেই শুরু হওয়ার স্থানটাকে আমরা কি বলে দিচ্ছি, অরি সি বলছি। এবার অরি সি যখন এই স্থান থেকে শুরু হলো, তার মানে এখান থেকে শুরু করবে কাজকর্ম করা। তার মানে প্রথমে কে কাজ করছে, হেলিকেজ কাজ করছে। সেই হেলিকেজটা অ্যাকচুয়াল কী করছে, হেলিকেজটা এই ভেতরের দিকে যে হাইড্রোজেন বন্ধনীগুলো ছিল সেই হাইড্রোজেন বন্ধনীগুলোকে আস্তে আস্তে ভাঙা শুরু করে দিবে। এবার আরেকটা বিষয় বোঝো, দেখো যখন এই হাইড্রোজেন বন্ধন, মানে এই বিষয়টা কি, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। মানে এখানে হেলিকেজ ছিল, এখানকার হাইড্রোজেন বন্ধন ভেঙে দিল,
মানে এটা ফাঁকা হয়ে গেল। আবার কী দাঁড়াবে দেখো, এখানে হাইড্রোজেন বন্ধনীটা হেলিকেজটা আসলো, ফলে কী করলো এখানকার হাইড্রোজেন বন্ধনীকে ভেঙে দিল। মানে হেলিকেজটা কী হচ্ছে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তাই না? আবার আস্তে আস্তে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। কিন্তু যখন ভাঙে না, দেখো ধরে নাও এখানে আসলো হেলিকেজটা, নেক্সট পরবর্তী এই হাইড্রোজেন বন্ধনীতে আসলো, যখন ভাঙছে হাইড্রোজেন বন্ধনগুলোকে তখন কি দেখবা এই যে নিচের দিকের এই যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা এরকম করে বাঁকা হয়ে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে? এইভাবে বাঁকা হয়ে যাচ্ছে। যদি তোমাদের একটু বলি নর্মালি, দেখো যদি একটা পেপারকে কাট করো না কেচি দিয়ে, যখন কেচি দিয়ে সিজার দিয়ে কাটবা তখন পেপার দেখো দুই সাইডে সরে আসে, দেখবে এটা নর্মালি সরে আসে, নর্মাল বেসিক কিছু জিনিস। তো কী দাঁড়ালো, যখন এই হেলিকেজটা এই যে এনজাইমটা কী করছে হাইড্রোজেন বন্ধনগুলিকে কাটতে কাটতে যাচ্ছে, তখন কী করে এই দুই সাইডের চেনগুলোকে মানে এই স্ট্যান্ডটার দুই সাইডে আলাদা করে দিচ্ছে, যেটা অনেকটা উল্টানো ওয়াইয়ের মতো লাগছে। কেমন লাগছে? উল্টানো ওয়াইয়ের মতো। এই যে হেলিকেজটা কী করে দিচ্ছে, হাইড্রোজেন বন্ধনী ভাঙছে, সঙ্গে এই যে স্ট্রাকচারটা তৈরি করে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ম। রেপ্লিকেশন ফর্ম কী বলা হচ্ছে? সেটাকে রেপ্লিকেশন ফর্ম বলা হচ্ছে। মানে এখানে দিয়ে দেবো না, মানে এরই সাব পয়েন্ট বলে দিতে পারি। হেলিকেজ হাইড্রোজেন বন্ধনী ভাঙছে, ভাঙার ফলে এই নিচের স্ট্যান্ডগুলোকে দুই সাইডে সরে যাচ্ছে, যেটা ওয়াইয়ের মতো স্ট্রাকচার গঠন করছে। তো সেই ওয়াইয়ের মতো স্ট্রাকচারটাকে আমরা বলে দিচ্ছি কি রেপ্লিকেশন ফর্ম। তখন সেটাকে কী বলে দিচ্ছি? রেপ্লিকেশন ফর্ম দিচ্ছি। এবার এখানেই শেষ নয়, দেখো এটা তো নর্মালি এবার সরছে, হেলিকেজটা আবার উঠছে, হাইড্রোজেন বন্ধনী ভাঙবে। যখন এটাকে দুই সাইডে টানা হচ্ছে তখন উপরের দিকে এই অংশটা কী হয়ে যায়, উপরের দিকে আস্তে আস্তে কয়েলিং হয়ে যায়। মানে সেটা কী হবে? আরও প্যাঁচিয়ে যাবে, এইভাবে প্যাঁচিয়ে যাবে। মানে এটা কী হবে? আরেকটু এইভাবে প্যাঁচিয়ে যাবে। দেখো ছোটোবেলায় নর্মালি, ছোটোবেলায় কেন বলবো, অ্যাকচুয়াল দেখো লাইলনের সুতোগুলো হয়, সেই সুতোগুলোকে যদি তুমি এইভাবে টানো সেটা তো খুলে যাবে, কিন্তু নিচে দেখবে কয়েল হয়ে যায়। কথাটা বুঝতে পারছো? ট্রাই করে দেখবো, সেটা নিচের দিকে কয়েল হবে। ওই রকমই একটা জিনিস ভেবে নাও, এটাকে এইভাবে টানা হচ্ছে, হেলিকেজ উপরে উঠছে, ফলে উপর দিকে আবার কয়েলিং সৃষ্টি হচ্ছে। সেই কয়েলিংটা সুপার কয়েলিং, মানে খুব জোরে, মানে খুব স্ট্রংলি থাকে। এবার সেই সুপার কয়েলিংটাকে এবার আমাদেরকে কী করতে, ভাঙতে হবে। হাইড্রোজেন বন্ধ ভাঙছি, ফলে কী দাঁড়ালো, আবার উপরের দিকে প্যাঁচে গেলো, আমাদের আরেকটা সমস্যা বেড়ে গেল। এবার এই সমস্যাটাকে ভাঙতে হবে, মানে এই যে সুপার কয়েলিং আছে, সেই সুপার কয়েলিংটাকে ভাঙার জন্য এক ধরনের এনজাইম নেওয়া হবে। কী নেওয়া হবে? এনজাইম নেওয়া হবে, সেটাকে বলা হচ্ছে গাইরেজ। কী বলা হচ্ছে? গাইরেজ। কী বলা হচ্ছে সেটাকে? গাইরেজ। হেলিকেজ হাইড্রোজেন বন্ধনী ভাঙছে, ফলে ওয়াই আকৃতির ফর্ক তৈরি করছে, ফলে আবার উপরের দিকে প্যাঁচিয়ে যাচ্ছে। এই প্যাঁচানোটাকে ভাঙার জন্য এক ধরনের উৎসেচক প্রয়োজন হয়, সেই উৎসেচকের জন্য গাইরেজ বলা হয়। সেই উৎসেচকটার নাম কি? গাইরেজ। এবার সেই গাইরেজটা, এটা নর্মালি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এইটাই গাইরেজই নাম দেওয়া হয়। ইউক্যারিওটিকের ক্ষেত্রে বলা হয় ট্রোপো আইসোমারেজ। কী বলা হয় তখন? সেটাকে ট্রোপো আইসোমারেজ বলা হয়। মানে বিষয়টা হচ্ছে, দেখো এই গাইরেজ কী করবে, এই কলিংটাকে কী করবে, ভেঙে ফেলা শুরু করবে, এইভাবে ভেঙে ফেলবে। কথাটা ক্লিয়ার? ভাঙা শুরু করবে। এবার যদি সাপোজ ধরেন এটাকে ভেঙে ফেলে দেবে, ভেঙে ফেলে দিলে একদম, তার সমস্যা শেষ। কী করলো? সেটা গাইরেজ করলো। সেটা প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে নর্মালি গাইরেজই বলা হয়। ইউক্যারিওটিকদের ক্ষেত্রে কী বলা হচ্ছে? সেটা হচ্ছে ট্রোপো আইসোমারেজ বলা হচ্ছে। 1-2 থাকে, ঠিক আছে, ওটা বড় কথা না। তার মানে কী দাঁড়ালো, গাইরেজটা কলিংটাকে ভেঙে দিল। এবার দেখো এটা যখন দুই সাইডে চলে যাচ্ছে, আবার লাইলনের সুতোর কথা মনে করো, সেটাকে যদি ছেড়ে দেবো আবার প্যাঁচিয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি এটা প্যাঁচিয়ে যায়, তো মানে হাইড্রোজেন বন্ধনে ইজিলি তো ভাঙছে, নো ডাউট। আবার সেটাকে যদি ছেড়ে দাও আবার ইজিলি কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তো সর্বদাই কী করবে, যখন এইটা উপরের দিকে উঠছে হেলিকেজটা, ফলে ওয়াই আকৃতির ফর্ক তৈরি হচ্ছে, সবসময় এই ফর্কগুলো কী করবে, আবার দুটো জয়েন্ট লাগার চেষ্টা করবে। দুটো কী করবে, আবার জয়েন্ট লাগার চেষ্টা করবে। তো যাতে জয়েন্ট না লাগে সেই কারণে আর এক ধরনের প্রোটিনকে ইউজ করা হয়। সেই প্রোটিনটার নাম হচ্ছে SSBP প্রোটিন। মানে এইগুলো জায়গাতে এসে SSB প্রোটিনগুলো এসে জয়েন্ট হয়ে গেল, এরকম করে SSB প্রোটিনগুলো এসে জয়েন্ট হয়ে গেল। লাভ কী দাঁড়ালো? লাভ হলো কি, এরা আর জয়েন্ট লাগতে পারলো না। SSB প্রোটিনের ফুল ফর্মটা জানিয়ে নিই, দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। কী বলছি সেটাকে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। মানে অ্যাকচুয়াল সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিনগুলো এসে এইভাবে বসে গেল, ফলে হেলিকেজগুলো নর্মালি এই যে ওয়াই আকৃতির ফর্ক, সেগুলো কিন্তু আর জয়েন্ট লাগতে পারলো না। কার জন্য? SSB প্রোটিনের জন্য। আশা করি পয়েন্টটা বুঝতে পারলাম। দেখো হেলিকেজ হাইড্রোজেন বন্ধনী ভেঙে ফেললো, দেন হাইড্রোজেন হেলিকেজটা উপরের দিকে উঠবে, হাইড্রোজেন বন্ধন ভাঙতে, ফলে আবার কী করবে, ওয়াই আকৃতির ফর্ক, মানে উল্টানো ওয়াইয়ের মতো লেগে যাচ্ছে, দেখতে মনে হচ্ছে তাই না, উল্টানো ওয়াইয়ের মতো। তো সেই কারণে এই স্ট্রাকচারটাকে বলে দিচ্ছি কি, রেপ্লিকেশন ফর্ক বলছি। এবার যখন রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে উপরের দিকে একটা কয়েলিং সৃষ্টি হচ্ছে, সেই কয়েলিংটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। সেই সুপার কয়েলিংটাকে তো ভাঙতে হবে, সেই কারণে কি, সুপার কয়েলিংটাকে যদি ভেঙে ফেলতে পারি তাহলে তো দুটো আলাদা হয়ে যাবে। এবার সুপার কয়েলিংটাকে ভাঙানোর জন্য কাকে ইউজ করা হয়? গাইরেজকে ইউজ করা হয়। সেটা প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে গাইরেজ বলা হচ্ছে, ইউক্যারিওটিকদের ক্ষেত্রে বলা হচ্ছে কি, ট্রোপো আইসোমারেজ বলা হচ্ছে।
এইবার দেখো এই যে দুটো আলাদা হচ্ছিল তারা তো আবার জয়েন্ট লাগার চেষ্টা করবে, কী করে তারা হচ্ছে জয়েন্ট লাগার চেষ্টা করবে। এবার তারা যাতে জয়েন্ট না লাগতে পারে সেই কারণে এখানে কাকে ইউজ করা হয়, এসএসবিপি প্রোটিনকে ইউজ করা হয়। এসএসবি প্রোটিন যদি ইউজ হয়ে যায় মানে এগুলো জায়গায় অ্যাটাচ হয়ে যাওয়ার ফলে কী হবে, তারা আর জয়েন্ট লাগতে পারবে না। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছি, তাই না? এবার দেখো এই যে জিনিসগুলো পড়লাম, এই যে এইটুকু যেটা পড়লাম, দেখো প্রথম স্টেপটা আমাদের কী করা ছিল, দুটো স্ট্যান্ডটাকে মানে এটা আস্তে আস্তে উপরে উঠতে উঠতে হেলিকেজ কী করে আলটিমেট পুরো ডিএনএটাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএতে কনভার্ট করে দিবে। মানে সেম এইভাবে তো কী হবে, দুটো আলাদা আলাদা এরকম এটা একটা স্ট্যান্ড তৈরি হবে, এটা একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল। এইটুকু কী হলো আলটিমেট সেই স্ট্যান্ডগুলোকে আলাদা করার প্রসিডিওর হলো। তার মানে এইটুকু স্টেজটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক দশা। কী বলতে পারি সেটাকে, প্রারম্ভিক দশা। কী বলতে পারি সেটাকে, প্রারম্ভিক দশা বলতে পারি। প্রারম্ভিক দশাতে আলটিমেট কী হলো আমি এটুকু মুছে দিই। প্রারম্ভিক দশাতে আলটিমেট যেটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএটা ছিল সেই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএগুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএতে পরিণত হলো। তাহলে সেটা স্ট্রাকচারটা আমি এইভাবে করে দিই, বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে 5 প্রাইম, একটা হচ্ছে 3 প্রাইম, এটা কী হবে 3 প্রাইম 5 প্রাইম, মানে এখানে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এইবার আমাদের কি করতে হবে, আমাদের মেন টার্গেট থাকবে দুটো নিউক্লিওটাইড মানে দুটো ডিএনএ তৈরি করতে গেলে আমাকে আলটিমেট কী করতে হবে, এই সোজাসুজি বরাবর কী করতে হবে, একটা নিউক্লিওটাইডের চেন তৈরি করতে হবে, এই সোজাসুজি বরাবর এই নিউক্লিওটাইডের চেন। আমি প্রথমে বলেছি সেটা কোন দিকে ধাবিত হয়, 5 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। এটা যদি 3 ডিগ্রি হয় তাহলে এখানে কী বানাতে হবে, 5 ডিগ্রি আনতে হবে, এখানে 3 ডিগ্রি বানাতে হবে, আমরা এখানে 5 ডিগ্রি, এখানে হচ্ছে 3 ডিগ্রি আনতে হবে। কথাটা কি, সেটা নিউক্লিওটাইড। এবার সেটা কী করে হয় সেটা আমাদেরকে প্রথমত দেখতে হবে। প্রথমত নিউক্লিওটাইড আমরা জানি প্রত্যেকটা স্ট্যান্ডগুলো কী হচ্ছে, এখানে নিউক্লিওটাইডগুলো বসে এই চেনটা তৈরি করেছে। আমাকে আরেকটা চেন তৈরি করতে গেলে কাকে প্রয়োজন হবে, নিউক্লিওটাইডের প্রয়োজন হবে। এবার সেই নিউক্লিওটাইডগুলো তো আছেই সেলের মধ্যে, কিন্তু সেটাকে কী করতে হবে, এসে ফিট করাতে হবে। সেই ফিট করানোর জন্য প্রথমে আনতে হবে আরএনএ প্রাইমারকে। কাকে আনতে হবে, আরএনএ প্রাইমার। কথাটা দেখো, অ্যাকচুয়াল আমি এবার কী করবো, একটা আরএনএ প্রাইমারকে নিয়ে আসবো, এই জায়গাটাতে এসে আরএনএ প্রাইমারটা বসবে। অ্যাকচুয়াল আরএনএ প্রাইমারটা কোথায় বসে, এই যে 3 প্রান্তে, যেখানে আরএনএ প্রাইমারটা ওএইচের সঙ্গে বন্ড করবে, মানে এই জায়গাটাতে ওএইচ আছে, তাই না, 3 প্রান্তে ওএইচ থাকবে। তো সেটা কী করবে, এই আরএনএ প্রাইমারের সঙ্গে যুক্ত হয়ে বন্ড করে এই জায়গাটা আরএনএ প্রাইমারটা বসে গেল কোন প্রান্তে, দেখো কোন প্রান্তে বসলো, এই 3 প্রান্তে, তাই না। আরএনএ প্রাইমার কোথায় বসে গেল, 3 প্রান্তে, মানে আরএনএ প্রাইমারটা সবসময় কোথায় বসবে, 3 প্রাইম অঞ্চলের ক্ষেত্রে কিন্তু বসবে। এবার দেখো আরএনএ প্রাইমার যখন এসে বসে গেল, এ তো বসলো, এ শুরু করাতে পারবে কিন্তু সেই কাজটা করতে পারবে না। তখন কি করে, এই আরএনএ প্রাইমার আরেকটা এনজাইমকে ডেকে নিয়ে আসে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। কাকে ডেকে নিয়ে আসে, ডিএনএ পলিমারেজ 3। এবার ডিএনএ পলিমারেজ 3 কী করলো, এক একটা নিউক্লিওটাইডগুলোকে নিয়ে এসে এইভাবে বসানো শুরু করে দিল, কথাটি কি বুঝতে পারছি, এইভাবে কিন্তু বসানো শুরু করে দিল। একটা এ প্রান্ত থেকে শুরু হবে, যেটা কিনা 5 প্রান্ত শুরু হলো, সেটা কোন দিকে গিয়ে শেষ হবে, 3 প্রান্তে গিয়ে শেষ হবে, এইভাবে গিয়ে 3 প্রান্তে শেষ হবে। কথাটা কি বুঝতে পারছি, দেখো এইভাবে গিয়ে কিন্তু শেষ হবে। দারুণ জিনিস কী দাঁড়ালো, আরএনএ প্রাইমার বসলো, ডিএনএ পলিমারেজ কী করলো, বাইরে থেকে নিউক্লিওটাইডগুলোকে নিয়ে এসে এখানে চেন করে বসিয়ে দিল। যখন এই সাইডে বসানো, তেমনি এই 5 প্রান্ত থেকে শুরু হবে, সেটা কী হবে, ধরে নাও এখানে বসালো, কিন্তু এখানে দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে, মানে এটা পুরোভাবে কিন্তু পরিপূর্ণ হয় না। দেখো পার্থক্য দেখো, এই সাইডটা কী হচ্ছে, ডাইরেক্ট বসছে, তাই না, এই সাইডটা ডাইরেক্ট চেন তৈরি করে দিল। তেমনি এই সাইডেও কিন্তু আরএনএ প্রাইমারটা বসবে, এই সাইডেও কী বসবে, আরএনএ প্রাইমার বসবে, তেমনি এখানেও আরএনএ প্রাইমার বসেছে। কিন্তু অ্যাকচুয়াল কে কাজ করাচ্ছে, আরএনএ প্রাইমার কাকে ডেকে নিয়ে আসে, ডিএনএ পলিমারেজের হেল্পের দরকার হয়, ডিএনএ পলিমারেজ কী করলো, নিউক্লিওটাইডগুলোকে এনে বসিয়ে দিচ্ছে। কিন্তু যেটা এই দিক থেকে, মানে দেখো যেটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, সেটা কী দাঁড়ালো, ক্রমিক দাঁড়ালো না, ক্রমিক, যেটাকে বলতে পারি কন্টিনিউয়াস, মানে ডাইরেক্ট যাচ্ছে। আর একটা গেলাম কী, দেখো ক্রমিকভাবে নাই, মানে এইটুকু থেকে গেলে এইটুকু ফাঁকা, এটুকু আছে এইটুকু ফাঁকা, এটুকু আছে এইটুকু ফাঁকা, মানে এটাকে বলা হলো অক্রমিক। কী বলা হচ্ছে, অক্রমিক। কথাটা কি বুঝতে পারলাম। দেখো অ্যাকচুয়াল বিষয়টা কী হয়, দেখো যেটা এইভাবে চলে গেল সেটা ক্রমিক, যেটা এইভাবে নিচের দিকে নামছে মানে সেটা কি 5 প্রান্ত থেকে নিচের দিকে নামবে, আমি এটা কোন দিকে আসে, এইভাবে আসে, আমি এখানে 3 প্রান্ত তৈরি হবে, সেটা অক্রমিক। এবার এই ক্রমিক এবং অক্রমিক যেটা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডগুলোর একটা নাম থাকে, এটাকে বলবো লিডিং স্ট্যান্ড, এটাকে বলবো ল্যাগিং স্ট্যান্ড। কী বলবো, সেটাকে ল্যাগিং স্ট্যান্ড বলবো। এবার মেন বিষয়টা হচ্ছে, দেখো ডিএনএ পলিমারেজ তো এই কাজগুলো তো করাচ্ছে,
কিন্তু বিষয়টা দেখো এখানে তো গ্যাপগুলো থেকে যাচ্ছে, এই গ্যাপগুলো কেমন একটা লাগছে, তাই না? এবার এটাকে তো ভরাট না করলে তো এটা আলাদা ডিএনএ, এটা আলাদা ডিএনএ পরিপূর্ণভাবে তৈরি হতে পারছে না। এবার দেখো কি হয়, ডিএনএ পলিমারেজ 3 হয়, তেমনি ডিএনএ পলিমারেজ 1 হয়, ডিএনএ পলিমারেজ 2ও হয় কিন্তু, ঠিক আছে? ডিএনএ পলিমারেজটাকে আমরা বলতে পারি ডিএনএ পলও বলতে পারি, তার মানে ডিএনএ পলও বলতে পারি, ডিএনএ পল 1, ডিএনএ পল 2। এবার বিষয়টা কী হয় দেখো, ডিএনএ পল 1টা সেটা কী রূপে কাজ করে, মানে এখানে সবই আছে, ডিএনএ 3টা এইভাবে বসাচ্ছে, কিন্তু এবার ডিএনএ পল 1টাও আছে। ডিএনএ পল 1টা অ্যাকচুয়াল কী করবে, প্রুফ রিডিং রূপে কাজ করবে, সেই অ্যাকচুয়াল দেখবে সব কিছু নিউক্লিওটাইডগুলো ঠিকঠাকভাবে বসে কিনা। ও তো বুঝতেই পারলো এখানে ঠিকঠাকভাবে বসেনি, ও কী করে সেই জায়গাগুলো মেরামত করা শুরু করবে। তার মানে কি, মেরামত করার জন্য দায়ী এ থাকলো ঠিকই, মানে অ্যাকচুয়াল মেন কাজ কী করছে, এ প্রুফ রিডিং করছে, ও দেখে নিচ্ছে কোথায় ভুলভাল আছে। এবার ভুলভাল থাকলে কী হবে দেখো, যদি এখানে যদি ডিএনএ নিউক্লিওটাইড ঠিকঠাকভাবে সজ্জারিত না হয়, তাহলে অ্যাকচুয়াল কী দাঁড়াচ্ছে, অ্যাকচুয়াল দাঁড়াবে এই ডিএনএটা তৈরি হবে সেটা ভুল নিউক্লিওটাইডের সজ্জারিত দিয়ে দাঁড়াবে, মানে সেই ডিএনএটা রং। এবার রং ডিএনএ বা খারাপ ডিএনএ দিয়ে আবার রিপ্লিকেশন হবে, আবার খারাপ ডিএনএ তৈরি হবে, মানে এগুলো কী হবে, একটা জেনেটিক্যালি মিউটেশন বা একটা ক্যান্সার টাইপের রোগ দেখা যাবে। মানে এইটুকু তো জানি, তাই না? ডিএনএর যদি নিউক্লিওটাইডের সজ্জারিত ভুল হয় তাহলে বিভিন্ন ধরনের রোগ দেখা যাবে। তো সেক্ষেত্রে কী করে, এই যে ডিএনএ পল 1টা কী করে, প্রুফ রিডিং রূপে কাজ করে, দেখে কোথাও কোনো জায়গায় ঠিকঠাক আছে কিনা, ভুলভাল আছে কিনা সেটা দেখবে। যখন দেখছে ভুলভাল, তখন কী করে আরেকজনকে ডেকে নেবে, আরেক বন্ধু আরেক ভাইকে ডেকে নেবে, সেটা হচ্ছে গিয়ে ডিএনএ পল 2। কোনটু আনবে, ডিএনএ পল 2কে ডেকে নিয়ে আসবে। এবার অ্যাকচুয়াল দেখো, ডিএনএ পল 2কে যখন ডেকে নিয়ে আসে, ডিএনএ পল 2 শুরু করে দিল এখানে এসে সেই নিউক্লিওটাইডগুলোকে বসানো। দেখো ডিএনএ পল 2 কী করে দিল, রিপেয়ার করা শুরু করে দিল, মানে ডিএনএ পল 2 কী করে, মেরামত করতে শুরু করবে। ডিএনএ পল 1টা বলবে প্রুফ রিডিং করবে, মানে দেখবে কোথাও ভুল আছে কিনা, সেটা কে দেখবে, ডিএনএ পল 1টা দেখছে, এবং ডিএনএ পল 2টা কী করে দিচ্ছে, সেটা রিপেয়ার করে দিচ্ছে। এবার রিপেয়ার করার জন্য নিউক্লিওটাইডগুলোকে তো নিয়ে আসছে, ডিএনএ পল 2 নিউক্লিওটাইডগুলোকে নিয়ে আসে, এবার ডিএনএ পলিমারেজ 3টা নিউক্লিওটাইডগুলোকে নিয়ে আসে, বসিয়ে দিল। কিন্তু বসানোর জন্য এখানে একটা আঠা লাগবে, সেই আঠাটার নাম হচ্ছে লাইগেজ। সেই আঠাটার নাম কী দাঁড়ালো, লাইগেজ। কি, লাইগেজ, মানে এখানে আরেকটা আমি এনজাইমকে নিলাম, লাইগেজ। এই পল 2 কী করে মেরামত করছে, কার সহযোগিতায়, লাইগেজের সহযোগিতা। মানে লাইগেজ কী করছে, এগুলো জায়গাতে হেল্প করছে, আঠার মতো জয়েন করিয়ে দিচ্ছে। পয়েন্ট কি বুঝতে পারলাম? তার মানে কী দাঁড়ালো, এই জায়গাগুলোতে প্রুভ হয়ে গেল, মানে এগুলো পরিপূর্ণ হয়ে গেল, মানে যেটা অক্রমিক ছিল সেটা কিন্তু পরিপূর্ণতে কনভার্ট হয়ে গেল। এবার পরিপূর্ণতে যদি কনভার্ট হয়ে যায়, তাহলে আলটিমেট তো এখানেই ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। তার মানে কি, এখানে পরিপূর্ণ হলো, মানে এটা একটা আলাদা কিন্তু চেন তৈরি হলো। এটাকে আমি জয়েন করে দিই, এবার দেখো এই যে এটা আমার কী দাঁড়ালো, আবার এটা একটা চেন দাঁড়িয়ে গেল। তার মানে এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, যেমন 5 প্রান্ত 3 প্রাইম 3 প্রাইম থেকে 5 প্রাইম 5 প্রাইম থেকে 3 প্রাইম 3 প্রাইম থেকে, মানে এটা একটা ডিএনএ তৈরি হলো, এটা একটা ডিএনএ তৈরি হয়ে গেল। কথাটাকে আশা করি বুঝতে পারছেন, এটা ডিএনএ আলটিমেট তৈরি হয়ে গেল। এবার এই বিষয়টা তো কোথাও থামবে, যখন যে জায়গাটা অরিসি ছিল, অরিসি মানে এখানে দেখো এই যে ঘোরা আছে, দেখো এখানে অরিসি আছে, অরিসি ধরে নিলাম, মানে এখান থেকে রেপ্লিকেশন করতে আস্তে আস্তে আবার এখানে আসবে। তার মানে কী দাঁড়ালো, এখানে সেই তো শেষ হয়ে গেল, মানে এখানে শুরু হয়েছিল শেষ, তার মানে এই জায়গাটাতে কী হবে, শেষ হয়ে গেল রেপ্লিকেশন, মানে দুটো আলাদা হয়ে গেল। এই সিস্টেমটা তখনই কিন্তু দুটো সিস্টেম আলাদা হয়ে গেল, মানে যেখানে অরিজিনটা পাওয়া গেল, আবার এইভাবে কাজ করতে অরিজিন পাওয়া গেলো, সেখানে কিন্তু শেষ হয়ে গেল। এবার এখানে দেখো এই যে এই ডিএনএ পল 1টা কী করছে, প্রুফ রিডিং রূপে কাজ করছে। এই ব্যাখ্যাটা প্রথম দিয়েছিল কি, কর্নবার্গ। ব্যাখ্যাটা কে দিয়েছিল, কর্নবার্গ। তো সেই কারণে ডিএনএ পল 1টাকে বলা হয় কর্নবার্গের NZYME। ভেরি 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 ইম্পর্টেন্ট। আশা করি আমরা বুঝতে পেরে গেছি। তো সেই ক্ষেত্রে কী দাঁড়ালো, এটাকে আমরা বলতে পারি বৃদ্ধি দশা। এই দশাতে কী হলো, দেখো এইগুলো কী হলো, ডেভেলপ হলো, মানে বৃদ্ধি হলো, তাই কিনা? এই দশাতে কী হলো, বৃদ্ধি হলো। তার মানে এটা বৃদ্ধির পর আলটিমেট আনতে হবে কি, সমাপ্তি। কোন দশা, সমাপ্তি দশা। বা সমাপ্তি দশা কি, মানে আবার যেখানে অরিসি কি পাবে সেখানেই কিন্তু সমাপ্তি হয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। তো এই ছিল ডিএনএ রেপ্লিকেশনের ব্যাপার।
এই সমস্ত জিনিসগুলোর হেল্পের প্রয়োজন ছিল, এই জিনিসগুলো কিন্তু কাজকর্ম চললো। তো এই ছিল আলটিমেট সিস্টেম। আমি বিষয়টাকে আরেকটু শর্টকাটে খুব স্পিডে বলার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। রেপ্লিকেশন একটা ডিএনএ আর একটা ডিএনএ তৈরি করার পদ্ধতি, সেটা একটা বৈশিষ্ট্যের মধ্যে ফেলে দিলাম। ডিএনএ যে সিনথেসিস হবে, যে সিনথেসিস হয় সেটা কোন দিক থেকে, 5 প্রান্ত থেকে এই দিকে থেকে 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে আসলো, সেই কারণে সেটাকে বলে দিই 5 প্রান্ত 3 প্রান্ত। এরা হয় কি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, মানে এইটা দিয়ে একটা ডিএনএ তৈরি হবে, এটা দিয়ে একটা ডিএনএ তৈরি হবে। সেই কারণে যখন এটা দিয়ে ডিএনএ তৈরি করছে, এই স্ট্যান্ডটা কী রূপে কাজ করছে, টেমপ্লেট ছাঁচ রূপে কাজ করছে, এটা কী রূপে, ছাঁচ রূপে কাজ করছে। এগুলো বৈশিষ্ট্য। এবার মেন কাজ কী করাবে, এনজাইম। সেই এনজাইমগুলো কী করাচ্ছে, কাজ করাবে। সেই কাজ করানোর জন্য সেখানে এনজাইমগুলো যে কাজ করাচ্ছে 3টে ধাপে করা, প্রারম্ভিক দশার উপরে, বৃদ্ধি দশার উপরে, সমাপ্তি দশার উপরে। প্রারম্ভিক দশাতে কি হেলিকেজের প্রয়োজন হবে। হেলিকেজ কী করে, যেটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ছিল, এই যে হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে দিবে, কাটার ফলে দুটো আলাদা এইরকম ওয়াই আকৃতির ফর্ক তৈরি করে দেবে। ফর্ক যখন তৈরি করা হচ্ছে, উপর দিকে আরও কয়েলিং তৈরি হচ্ছে। সেই কয়েলিংটাকে ভাঙার জন্য কে থাকে, হচ্ছে গাইরেজ। গাইরেজটা অ্যাকচুয়াল কাদের ক্ষেত্রে থাকে, গাইরেজটা অ্যাকচুয়াল হচ্ছে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে। এবার ইউক্যারিওটিকদের ক্ষেত্রে গাইরেজের বদলে কী থাকে, ট্রোপো আইসোমারেজ থাকে। এবার যখন দুটোকে আলাদা করে দেওয়া হচ্ছিলো, এরকম ওয়াই আকৃতি ফর্ক তৈরি করা হচ্ছে, সেগুলো তো আবার প্যাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে, পারে না, তারা একে অপরকে ছেড়ে থাকতে পারে না, তারা কী করে একটা জায়গায় মিলিত হবে। যখন মিলিত হচ্ছে তখনই সেটাকে বলে দিচ্ছি আমরা কি, সেই জায়গাটাকেই আমরা কি করে দিচ্ছি, এসএসবি প্রোটিনটাকে অ্যাড করে দিই। আমি করছি না, অ্যাকচুয়ালি এসএসবি প্রোটিন গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে, ফলে তারা জয়েন্ট লাগতে পারে না। তার মানে এগুলো কী দাঁড়ালো, দুটো আলাদা হয়ে গেল, তার মানে সেটাকে প্রারম্ভিক দশা। এবার প্রারম্ভিক দশা যখন শেষ হয়ে গেল, তখন শুরু হবে কি, আবার নতুন করে নিউক্লিওটাইড বসানো। নিউক্লিওটাইড বসানোর জন্য কে দায়ী থাকে, আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার একা কাজ করতে পারে না, ধরনের মালিক রূপে কাজ করছে। এবার এর লেবার হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইডগুলোকে নিয়ে এসে চেন তৈরি করে দিবে। এবার যখন চেন তৈরি করা হলো, এবার কোনো জায়গায় তো ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেই প্রুফটা কী করবে, ডিএনএ পল 1টা করবে, সেই কারণে সেটাকে প্রুফ রিডিং রূপে কাজ করছে। এবার এই ব্যাখ্যাটা কে দিয়েছিল, কনবার্গ। তো সেই কারণে কনবার্গের এনজাইম মনে হচ্ছে কি, ডিএনএ পলিমারেজ 1কে। এবার লাস্ট, এবার কি ডিএনএ পল 2, মানে পল 1 তো দেখে নিলে এখানে খামতি, এখানে ভুল, এখানে কি কাজ হয়নি, তখন ডিএনএ পল 1 কাকে ডাকবে, ডিএনএ পল 2কে ডাকবে। ডিএনএ পল 2 গিয়ে সেই জায়গাগুলোকে রিপেয়ার করিয়ে দিই। এবার যখন রিপেয়ার করে দিল, এবার সেই রিপেয়ার করার জন্য সেখানে আঠার মতো কাজ দরকার। সেই আঠার মতো কাজগুলো কী করবে, সেটা হচ্ছে লাইগেজ। সেই লাইগেজগুলো কী করবে, জয়েন করে দেবে। এবার অ্যাকচুয়াল যে খণ্ডগুলো ছিল, দেখো প্রথমে দেখো এইরকম খণ্ড ছিল না, এই খণ্ডগুলো, মানে দেখো এখানে একটা বিষয় বলে দিই। দেখো অ্যাকচুয়াল দেখো, যেটা উপরের দিকে উঠছিল সেটাকে আমরা কী বলছি, লিডিং। যেটা নিচের দিকে নামছিল সেটা ল্যাগিং। এবার লিডিং এবং ল্যাগিংয়ের মধ্যে অ্যাকচুয়াল দেখো, এই যে খণ্ডগুলো আছে না, এই যে খণ্ডগুলো পরবর্তীতে তো সে লাইগেজের দ্বারা যুক্ত হয়ে যায়। এই খণ্ডগুলোকে আমরা বলি ওকাজাকি খণ্ড, বা কী বলতে পারি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তো আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসে, ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট কি। ওকাজাকি খণ্ডটা কোথায় তৈরি হয়, ল্যাগিং স্ট্যান্ডে, তাই না। সেখানে এই যে পার্টিকুলার খণ্ডগুলো পেয়েছিলাম, সেই খণ্ডগুলোকেই বলছি ল্যাগিংসটা। সেগুলোই তো ভরাট করে দিচ্ছে কে, সেগুলোই ভরাট করে দিচ্ছে ডিএনএ পলিমারেজ 2। ভরাট যখন করেই দিল, ফলে কী দাঁড়ালো, একটা নতুন আবার একটা ডিএনএ তৈরি করে দিল। এবার সেটা শেষ হবে কোথায়, সেখানে শেষ হবে যেখানে অরিসি আবার পাবে, সেই জায়গাটাতে শেষ হবে। এবার এখানে শেষ নয়, আর একটা ছোট্ট একটা কিছু বলে দিই। প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে অরিসি থাকতে পারে একটাই, মানে যেখানে দেখলাম একটাই থাকতে পারে, এই যে একটাই থাকতে পারে। ইউক্যারিওটিকদের ক্ষেত্রে অনেকগুলো থাকতে পারে, একাধিক থাকতে পারে। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছি, তাই না। আশা করি আমাদের প্রত্যেকের ক্লিয়ার হলো। যদি দেখে নাও কোথাও অসুবিধা দাঁড়ালো, কোনো জায়গায় বুঝতে পারলাম না, বলো, গ্রুপে কমেন্ট করো, নিচে কমেন্ট করো, কমেন্ট বক্স আছে, কমেন্ট করে বলো, দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে বলো, সেই পরিপ্রেক্ষিতে আমি আবার বোঝানোর চেষ্টা করবো। কোথাও কোনো পয়েন্ট বা কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বলো, আমি সেই জায়গাটাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো। তাহলে আশা করি ক্লিয়ার, আমাদের রেপ্লিকেশন বৈশিষ্ট্যটা ক্লিয়ার হলো। তো এই ছিল সেন্ট্রাল ডগমার ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার পদ্ধতি, রেপ্লিকেশন। দেন আমরা বলবো ট্রান্সক্রিপশনে বলবো ট্রান্সলেশন। আশা করি ক্লিয়ার, তাই টাটা, গুড বাই।